ইরান যুদ্ধ নিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণেই এই পরিস্থিতি বদলাচ্ছে। তো এখন সর্বশেষ কি পরিস্থিতিতে আছে সেটা নিয়ে জানবো আমাদের সহকর্মী শাহরিয়ার জামান ভাইয়ের কাছ থেকে। শাহরিয়ার ভাই, এখন কি অবস্থা চলছে? ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমেরিকার পক্ষ থেকে এবং ইরান ওটাতে এগ্রি করেছিল যে 2 সপ্তাহের একটা সিজফায়ার। তখন প্রথম অবস্থায় ইসলামাবাদে যখন কথাবার্তা হয় এবং টক্সটা ফেইল করে, তখনও পর্যন্ত কন্ট্রোলটা পুরোপুরি ইরানের হাতেই ছিল। তারপরে ট্রাম্প সাহেব ঘোষণা দিলেন যে সেখানে উনি ব্লকেট দেবেন, ইরানে কোনো জাহাজ ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। এরপরে লেবাননে সিজফায়ার হলো, ইসরায়েলের সাথে ইসরায়েল ওখানে বম্বিং বন্ধ করলো। তখন ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে স্ট্রেট অফ হরমুজ এখন ওপেন, এখন এটাতে চলাচল করতে পারবে। কিন্তু তাদের আর একটা যেটা শর্ত ছিল সেটা হচ্ছিল যে ব্লকেটটাকে তুলে দিতে হবে, ইউএস ব্লকেটটা, যেটা এখনও বলবৎ আছে। তো এইটার গতকাল পর্যন্ত কিছু জাহাজ চলাচল মুভমেন্ট করেছে, কিন্তু আজকে যেটা ডেভেলপমেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইরান বলেছে যে তারা আবার এটার কন্ট্রোলটা নিয়ে নিচ্ছে, এবং শুধু তাই না যে কয়েকটা জাহাজকে তারা গুলিও ছুঁড়েছে, এবং কিছু কিছু জাহাজকে তারা ইরানের নেভির পক্ষ থেকে মেসেজ পাঠানো হচ্ছে যে তোমরা জাহাজ নিয়ে এখানে আর অ্যাপ্রোচ করো না বা ফরওয়ার্ড করো না। এইখানে যে জাহাজগুলোর ভিতরে যে গুলি করা হয়েছে এর মধ্যে একটা ইন্ডিয়ান জাহাজ আছে, এবং যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম যে ইন্ডিয়াতে যে ইরানের অ্যাম্বাসেডার আছে তাকে সমন করা হয়েছিল এবং এইটার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তো মোটা দাগে এখন যেটা বলা হচ্ছে যে আগে যেটা মনে হচ্ছিল যে একটা হয়তো বা সমঝোতার রাস্তার দিকে এগোচ্ছি, এখন আবার জিনিসটা একটু ঘোলাটে হয়ে গেল এই কারণে যে আপনি যদি খেয়াল করে দেখেন যে এই এই স্ট্রেট অফ হরমুজ নিয়েই তো একটা বড় ডিসপিউট, যে এইখানে জাহাজ চলাচলটা যাতে ফ্রি মুভমেন্টটা থাকে, ওটাই যদি আবার আগের মতো বলবৎ হয়ে যায় তাহলে কিন্তু গোটা জিনিসটা আর ওটা যে একটা সমঝোতা পৌঁছানোর যে ভিত্তি সেটা কিন্তু ওটা দুর্বল হয়ে যায়। ট্রাম্প সাহেব অলরেডি এটাকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করে সেটাকে রিজেক্ট করেছেন। আবার ইরান সাইড বলছে যে নেগোসিয়েশন যেটা বসার কথা ছিল সেকেন্ড রাউন্ড, সেটা কবে হবে ইসলামাবাদে সেটারও কিন্তু ডেট ফিক্স হয়নি। সো মোটামুটি যেটা বলা যায় যে একটা আমরা যে আশার হলো গত 2-3 দিন ধরে দেখছিলাম যে না একটা মনে ভালোর দিকে যাচ্ছে, আবার কেমন জানি না মনে হচ্ছে যে একটু ঘোলাটে হয়ে যাচ্ছে, একটু জটিল হয়ে যাচ্ছে। অবশ্যই হয়তো বা সামনে বা কালকে বা পরশু দিন আমরা আরও একটা ক্লিয়ার পিকচার পাবো যে স্ট্রেট অফ হরমুজের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে পরিস্থিতি আরও ঘোলাটের দিকেই যাচ্ছে। এমনি হরমুজ প্রণালীটা এত গুরুত্বপূর্ণ কেন? এটা এত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে যে এইটা এই স্ট্রেইটটা ন্যারো একটা স্ট্রেইট, এর 3টা কান্ট্রি এই স্ট্রেইটের মালিকানার ভিতরে রয়েছে। প্রথম দিকে আছে ইউএই, আর এক পাশে ইরান, এক পাশে হচ্ছে গিয়ে ওমান। তো এই স্ট্রেইট দিয়ে যে এনার্জির যে মুভমেন্ট, গালফের থেকে এনার্জির যে মুভমেন্ট, এবং গ্লোবালি 20% এনার্জি মুভমেন্ট এই ছোট স্ট্রিপ দিয়ে হয়, এটা একটা বিষয়। এখানে শুধু এনার্জি না, এখানে ফার্টিলাইজার আছে, সেখানে হিলিয়াম আছে, আরও অনেক ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, অনেক উপাদান এই রাস্তা দিয়েই কিন্তু প্রবাহিত হয়। আমরা এখন বিভিন্ন জায়গায় দেখছি যে ফার্টিলাইজারের শর্টেজ, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন, কারণ ওই পথ দিয়ে ফার্টিলাইজারগুলো যেতে পারছে না, এটা একটা বিষয়। আর এখানে একটা ক্যাচ আছে যে অনেকে হয়তো বলতে পারে যে এই স্ট্রেটের মালিকানা যদি আমি এভাবে দেখি যে ইরান ওমান, ইউএইটা বাদ দিলাম, ইরান ওমান দুদিকেই আছে, তো ওমানের সাইড দিয়েও তো জাহাজ চলাচল করতে পারে। তো ওমানের সাইড দিয়ে জাহাজ চলাচলের একটা বড় সমস্যা হচ্ছে কি ওখানকার পানির ডেপথ কম। একটা জাহাজ যদি বড় জাহাজ যেগুলো থাকে সাধারণত অনেক ফিট, নট শিওর 30 থেকে 60 ফিট এরকম একটা শুনেছি আমি যে ওই ডেপথ লাগে। ওই ডেপথটা আবার ইরানের সাইডের যে পানির জলসীমাটা রয়েছে ওই দিকে রয়েছে, ওমানের দিকে না। ফলে বড় জাহাজগুলো চলাচল করতে গেলে তাদের ইরানের জলসীমা দিয়ে যেতে হবে, এবং এইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে এই থেকে কোনো এনার্জি মুভমেন্ট যেটা 20%, যেখানে চায়না, জাপান, সাউথ কোরিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ এই এরিয়ার যে
এনার্জি মুভমেন্ট এবং অন্যান্য এসেনশিয়াল কমোডিটিজের মুভমেন্ট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। কিন্তু এখন যদি যেভাবে আছে, মানে ইরানের কন্ট্রোল, ইরান আবার কন্ট্রোল নিয়ে নিয়েছে বলে ইরান জানিয়েছে, এটা যদি কন্টিনিউ করতে থাকে তাহলে এই কি ডিসরাপশন হবে? চলতেই থাকবে। শুধু একটা স্ট্যাটিস্টিক্স দিলে বোঝা যায়, সাধারণভাবে আগে, যুদ্ধের আগে সাধারণত 130 থেকে 140টা জাহাজ এই স্ট্রেট দিয়ে চলাচল করতো। তো এখন তো সেটা এখন মানে 10-এর নিচে নেমে এসেছে। সো ইউ ক্যান ডু দ্য ম্যাথ যে আপনার কী পরিমাণ জাহাজ ওই পাশে বা এই পাশে, দুই পাশেই মানে আটকে রয়েছে। তো ফলে এই যে আপনি যেটা বলছেন যে এইটা যদি আরও একটু বেশি দিন কন্টিনিউ করে, ওয়ান গুড এক্সাম্পল যে তেলের যে ক্রাইসিসটা আমরা দেখছি, এইখানে আমাদের এখানে তো তাও তেল কিছুটা সহজলভ্য, অন্তত মানে যদি এভাবে বলি যে কিছুটা হলো তেল পাওয়া যাচ্ছে, কিছু কিছু জায়গায় তো রেশনিং শুরু হয়ে গেছে। আবার যদি দামের কথাও যদি বলি, যে আমেরিকা যেটা সরাসরি এই গালফের তেলের উপরে নির্ভরশীল না, তাদের নিজস্ব তেলের উপরেও নির্ভরশীল, তো সেইখানেও তেলের দাম অনেক গুণ বেড়েছে। অনেক গুণ বেড়েছে বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আগে যেটা $3 ছিল সেটা এখন $4 উপরে বেড়ে গেছে, মানে 25%-এর বেশি। সো এইটার ইম্প্যাক্টটা কিন্তু সারা বিশ্বব্যাপী অনুভূত হচ্ছে, ইউরোপ, আমেরিকা, এশিয়া তো বটেই। ফলে এই স্ট্রেইটটা যদি বন্ধ থাকে তাহলে যেটা বিশেষজ্ঞরা ধারণা করছেন যে রিসেশন না, হয়তো বা ডিপ্রেশনের দিকে আমরা চলে যেতে পারি।